নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মধ্যশিক্ষা পর্ষদে প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র আছে তার আমরা সেই সেটটি যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো, প্রথমে যে কোশ্চেন দেওয়া হয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে এবং 1772 খ্রিস্টাব্দে। এদের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে কি নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন কে? অর্থাৎ নীল বিদ্রোহের একজন নেতার নাম এখানে বলতে হবে। এখানে অপশান দেওয়া রয়েছে দিগম্বর বিশ্বাস, সিধু, বিরসা মুন্ডা, ভৈরব। এখানের মধ্যে যেটি অ্যান্সার হবে সেটি হলো দিগম্বর বিশ্বাস। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল, অর্থাৎ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল। তো দেখো এখানে সালগুলি দেওয়া আছে কি 1885 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে এবং 1947 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। তো দেখো, যখন বলবে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ, তখন কিন্তু অ্যান্সারটি হবে 1858 খ্রিস্টাব্দে। এটি হবে অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলেছে চরমপন্থার প্রবক্তা ছিলেন না। এখানের মধ্যে যে বলছে এখানের মধ্যে কোনটি চরমপন্থার প্রবক্তা ছিলেন না? অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, গোপাল কৃষ্ণ গোখলে ও ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এদের মধ্যে চরমপন্থী দলের যে প্রবক্তা ছিলেন না সেটি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে, এটি হবে অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে জাতীয় শিক্ষার প্রসারের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ জাতীয় শিক্ষা প্রসারের সঙ্গে যুক্ত ছিলেন কে? কোনটি হবে? দেখো এখানে অপশান দেওয়া আছে বেঙ্গল ন্যাশনাল কলেজ, অনুশীলন সমিতি, থিওসফিক্যাল সোসাইটি, আর হচ্ছে পুনা সর্বজনিক সভা। এখানের মধ্যে যেটি অ্যান্সার হবে সেটি হলো বেঙ্গল ন্যাশনাল কলেজ, এটি হবে। তো পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে বলা হয়েছে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তো দেখো, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? এটি আমাদের দিয়ে বলা হয়েছে যে বাংলায় ইজারাদারি ব্যবস্থা কে চালু করেন। তো অ্যান্সারটা কী হবে দেখো, অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। পরে কি বলা হয়েছে ঠিক না ভুল লেখো। 1829 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়। এটি ঠিক না ভুল সেটি নির্ণয় করতে বলা আছে। তো এটি অ্যান্সার হবে কি, এটি হচ্ছে ভুল, ভুল হবে। পরে যে কোশ্চেনটি দিয়ে বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। সৈয়দ আহমেদ, আব্দুল ওয়াহাব, স্যার সৈয়দ আহমেদ খান, হাজি সৈয়দ উল্লাহ। এর মধ্যে যেটি বেমানান অর্থাৎ পৃথক সেটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখানের মধ্যে যেটি হবে সেটি হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান, এইটি হবে পৃথক এদের মধ্যে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সেটি হবে কি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হবে কি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? পরের কোশ্চেনটা কি দিয়েছে দেখো, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অ্যান্সার কি হবে দেখো, অ্যান্সার হবে সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি হবে সতীশচন্দ্র বসু। পরে যে কোশ্চেন দিয়ে বলছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া 2-3টি বাক্যে বলা হয়েছে যে ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কিভাবে বৈষম্য করা হতো? ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কিভাবে বৈষম্য করা হতো?
তো দেখো বন্ধুরা, তোমরা এর অ্যান্সারটি এইখান থেকে লিখতে পারো যে ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থায় কি বৈষম্য করা হতো। আঠেরো শতকের শেষ দিকে শেষ দিক থেকে ঔপনিবেশিক শাসন ভারতে অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালনা করতে উদ্যোগী হয় 19 ও 20 শতকে ভারতে বেশ কিছু যন্ত্রনির্ভর শিল্প তৈরি হয়। এই শিল্পগুলিতে মূলত ব্রিটিশ মূলধন বিনিয়োগ করা হতো এবং ঔপনিবেশিক সরকার নানাভাবে শিল্পগুলিকে সাহায্য করত। পরে কী বলে পয়েন্ট কী হয়ে দেখা যাচ্ছে, ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থার বৈষম্য, যে বৈষম্যটা করা হতো সেটি কি, ভারতে যে সকল যন্ত্রনির্ভর শিল্প গড়ে উঠেছিল ঔপনিবেশিক সরকার সেই শিল্পগুলিকে নানাভাবে সহযোগিতা করলেও ভারতীয় শিল্পোদ্যোগীরা সেই সাহায্য পায়নি। অর্থাৎ ঔপনিবেশিক সরকার চালিত যে সমস্ত শিল্পগুলো ছিল সেগুলোকে ঔপনিবেশ অর্থ দিয়ে সাহায্য করতো, কিন্তু ভারতীয় যে সমস্ত শিল্পগুলো রয়েছে সেগুলোকে কোনোরূপ সাহায্য করেনি। 2 নম্বর পয়েন্টে কী বলা যেতে, বিদেশি ব্যাংকগুলি সাধারণত বিদেশি অর্থলগ্নিকারীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এর ফলে ভারতীয় শিল্পপতিদের ঋণ পেতে অসুবিধা হতো। ঋণ পেলেও সুদের পরিমাণ ছিল অত্যন্ত বেশি। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো, ক্রমশ ভারতীয় ব্যবসায়ীরা দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এটি হবে এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল। নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল, এটি এর অ্যান্সারটি দেখো। তো দেখো বন্ধুরা, এটির অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখতে পারো যে নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল। এই অ্যান্সারটি আমরা লিখব, কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। তো এখানে তোমরা আরও একটি 1 নম্বরে অ্যান্সার পেয়ে যাবে। যদি বলা হয় নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়, তখন এটা লিখে দেবে তোমরা। তো দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী বা গোষ্ঠীর সামাজিক কুপ্রথার বিরোধিতা। তো সামাজিক কুপ্রথার বিরোধিতা করেছিল নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা ও রীতিনীতির বিরোধিতা করেছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, তো দেখো এই পয়েন্টগুলো আমাদেরকে চাওয়া হয়েছে কি, জাতপাতের বিরোধিতা, বাল্যবিবাহের বিরোধিতা, বহুবিবাহের বিরোধিতা, তাদের কার্যকলাপ গোঁড়া হিন্দুদের বিরক্ত করে, গঠনমূলক কাজে তারা যুক্ত ছিলেন না, ফলে তারা ব্যর্থ হন। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে কি, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী। তো দেখো, এর অ্যান্সারটি আমরা এখান থেকে লিখতে পারি, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী, ভারতে ইংরেজ শাসন ও শোষণের পরিণতিতে ভারতবাসীর দারিদ্র্যের কথা কিছু নেতা ও দেশবাসীর সামনে তুলে ধরেন। অর্থনৈতিক জাতীয়তাবাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দ অর্থনৈতিক জাতীয়তাবাদের কথা প্রচার করেন। তাদের মতে ইংরেজ সরকারের শিল্প বাণিজ্য শুল্ক নীতির ফলে ভারত ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানি এবং ইংল্যান্ডের শিল্পদ্রব্য আমদানিকারক দেশে পরিণত হয়েছে, ফলে লাভের টাকা ভারত থেকে ইংল্যান্ডে চলে যাচ্ছে। এর ফলস্বরূপ শোষিত হচ্ছে ভারতীয়রা। অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে ও রমেশচন্দ্র দত্ত প্রমুখ। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো,
কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহ সম্পর্কের নিরিখে দাক্ষিণাত্যের তুলো চাষিদের বিদ্রোহকে কি তুমি হাঙ্গামা বলবে? যুক্তিসহ বিশ্লেষণ করো। এটি দেওয়া আছে, দেখো এই কোশ্চেনের অ্যান্সারটি এইটি লিখবে। তো দেখো এই অ্যান্সারটি এরকম হবে যে ভারতবর্ষেও কৃষিপ্রধান দেশ, কৃষিকাজ ও চাষবাস ভারতবাসীর প্রধান পেশা। ভারতবাসী প্রধানত খাদ্যশস্যের চাষ করত। ইংরেজ আমলে বাণিজ্য ফসলের মধ্যে ছিল কি চা, কফি, তুলো, নীল চাষ শুরু হলে এবং চড়া রাজস্ব ধার্য হলে কৃষক অসন্তোষ ও বিদ্রোহ ঘটে। কৃষির বাণিজ্যিকরণ ও কৃষক অসন্তোষ। কৃষির বাণিজ্যিকরণের নেতিবাচক প্রভাবের ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল। কৃষির বাণিজ্যিকরণের জন্য পূর্ব ভারতের নীল চাষিরা 1859 থেকে 60 খ্রিস্টাব্দে এবং দক্ষিণ ভারতের তুলো চাষিরা 1875 খ্রিস্টাব্দে বিদ্রোহী হয়ে উঠেছিল। সাধারণ কৃষকদের ক্ষতি। কৃষি বাণিজ্যিকরণের ফলে সাধারণ ভারতীয় কৃষকরা লাভবান হতে পারেনি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাস্তবে কৃষিক্ষেত্রে যতটুকু উন্নতি হয়েছিল তার বেশিরভাগ সুযোগ সুবিধাই কাজে লাগিয়েছিল আর্থিকভাবে শক্তিশালী কৃষিজীবীরা। রাজস্বের হার বৃদ্ধি। চড়া হারে রাজস্ব আদায়ের জন্য কৃষির থেকে কৃষকের উপার্জন কম হতো। লাভ হতো ঔপনিবেশিক সরকার, জমিদার, মহাজনদের, যারা রাজস্ব পেত, আদায় করত বা রাজস্ব দেওয়ার জন্য ঋণ দিত। পরের পয়েন্টটি দেখো, বলছে কৃষক স্বার্থ রক্ষায় সরকারি অবহেলা। ব্রিটিশ সরকার কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করত না। অপরদিকে ব্রিটিশ সরকারের পুলিশ ও প্রশাসন কৃষক শোষণকারীদের রক্ষা করত। পরের পয়েন্টটি দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামা। 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে পুনা, আহমদনগর জেলায় কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বা দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশ আমলে কৃষির বাণিজ্যিকরণে দাক্ষিণাত্য হাঙ্গামার ক্ষেত্রে অন্যতম কারণ ছিল তুলোর মূল্য হ্রাস। দক্ষিণ ভারতে চাষিরা তুলোর চাষ করত। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। এই সময় আমেরিকা থেকে ইংল্যান্ডে তুলো আনা বন্ধ হয় এবং ইংরেজরা দক্ষিণ ভারত থেকে তুলো নিয়ে যেতে থাকে। ফলে দাক্ষিণাত্যে তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে গেলে আবার আমেরিকা থেকে ইংল্যান্ডে তুলো আনা শুরু হয় এবং ভারত থেকে তুলো রপ্তানি কমে যায়। অপরদিকে চাষিদের ভূমি রাজস্বের হার ও মহাজনদের সুদের হার বেড়ে যায়। ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ অন্যতম কারণ ছিল তুলোর দাম কমে যাওয়া, অত্যধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্যের রায়তওয়ারি বন্দোবস্ত অনুসারে কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি রাজস্ব আদায় করত। তার উপরে রাজস্বের হার ছিল খুব চড়া, 45 থেকে 55% মতো। রাজস্ব আদায়কারী মোড়ল ও প্যাটেলরা জোর করে বেশি অর্থ আদায় করত। সাহুকার ও মহাজনদের শোষণ। দাক্ষিণাত্যে স্থানীয় মহাজন বা সাহুকাররা ঋণ দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ শোষণ করত এবং উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করত। এই শোষিত কৃষকরা বিদ্রোহী হয়েছিল। সুতরাং কৃষি প্রধান ভারতবর্ষে কৃষক বিদ্রোহের অন্যতম কারণ ছিল কৃষি বাণিজ্যিকরণ ও চড়া ভূমি রাজস্বের হার। ইংরেজ শাসনের কৃষকদের উপর অত্যাচারের মাত্রা চরম
চরমে উঠলে তার বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে বলা আছে ব্রহ্ম আন্দোলন সমাজের নিচু তলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। তো দেখো আমরা এই অ্যান্সারটা লিখতে পারি যে ব্রহ্ম আন্দোলন সমাজের নিচুতলা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রহ্ম সমাজের আন্দোলন পরিচালনা করেন, কিন্তু এই ব্রহ্ম আন্দোলন সমাজের উঁচুতলা মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, সমাজের নিচুতলা মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়েনি, কারণ উচ্চ শ্রেণীর শিক্ষিত লোকেদের মধ্যে আবদ্ধ। ব্রহ্ম সমাজের আন্দোলন ছিল মূলত উচ্চ শ্রেণীর শিক্ষিত ও ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। এই আন্দোলনের সঙ্গে গ্রামের সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। গ্রামের নিচুতলার নিরক্ষর মানুষজন শিক্ষিত শ্রেণীর এই আন্দোলন কোনোভাবেই যুক্ত হতে পারেনি। শহর কেন্দ্রিক আন্দোলন। ব্রহ্ম সমাজের আন্দোলন শহরকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল। গ্রামের সাধারণ মানুষদের নিয়ে এই আন্দোলন পরিচালিত হয়নি। এই আন্দোলনে গ্রামের নিচুতলা মানুষের উপযোগী কোনো কর্মসূচিও ছিল না। পরে দেখো, পরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে কি, উঁচু জাতির প্রতিনিধিদের নেতৃত্ব। ব্রহ্ম সমাজের নেতৃবৃন্দ ছিলেন সমাজের উঁচুতলার মানুষ, ফলে তাদের পক্ষে সমাজের নিচুতলার মানুষের মধ্যে আন্দোলন ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে চরমপন্থী রাজনীতির সঙ্গে শরীরচর্চা প্রসারের সম্পর্ক বিশ্লেষণ করো। তো দেখো আমরা এই অ্যান্সারটা লিখতে পারি যে চরমপন্থী রাজনীতির সঙ্গে শরীরচর্চা প্রসারের সম্পর্ক বিশ্লেষণ। কি বলা হয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল। চরমপন্থী রাজনীতির সঙ্গে শরীরচর্চার বিশেষ সম্পর্ক ছিল। চরমপন্থীরা যেসব কর্মসূচি নিয়েছিল তাতে ভারতে শরীরচর্চার প্রসার ঘটে। ভারতীয়দের পৌরুষ প্রতিষ্ঠা, ঔপনিবেশিক সরকার ভারতীয়দের স্বশাসনের অযোগ্য ও পৌরুষহীন জাতি বলে বর্ণনা করত। এর যোগ্য জবাব দেওয়ার জন্য চরমপন্থী নেতারা ভারতীয়দের শরীরচর্চার উপর গুরুত্ব দিয়েছিলেন। এর পরে যে পয়েন্টটি আছে দেখো, বলবান ব্যক্তিদের আদর্শ প্রচার। চরমপন্থীরা পৌরাণিক ও ঐতিহাসিক বলবান ব্যক্তিদের আদর্শ প্রচার করতেন। এই জন্য চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলক শিবাজী উৎসব ও গণপতি উৎসব চালু করেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল যাতে মানুষ শরীরচর্চা করে স্বাস্থ্যবান ও বলবান হয়। পরে 3 নম্বরে যে পয়েন্টটি দিয়েছে দেখো, বলেছে আখড়া ও ব্যায়ামাগার প্রতিষ্ঠা। চরমপন্থী নেতারা বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় শরীরচর্চার জন্য আখড়া ও ব্যায়ামাগার তৈরি করেছিলেন। এইসব জায়গাগুলিতে কুস্তি, লাঠি খেলা, ছোড়া ও তরবারি চালানো প্রভৃতি শেখানো হতো। এটি এর অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো, বলা হচ্ছে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো। তাহলে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করে একটি সংবাদপত্র প্রতিবেদন লেখো। তো দেখো এই অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখতে পারো, রাজস্ব নীতির প্রভাব আলোচনা করলেই হবে। তো দেখো 19 শতকে ইংরেজ শাসিত ভারত মূলত 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। পূর্ব ভারত বা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত, উত্তর ও পশ্চিম ভারতে মহলবাড়ি বন্দোবস্ত এবং দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত।
উনিশ শতকে ভারতের গ্রামীণ অর্থনীতির উপর ভূমি রাজস্ব নীতির প্রভাব ছিল সুদূর প্রসারী প্রভাব ঐতিহাসিক ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কে তাহলে প্রথম পয়েন্টে আমরা কি পেলাম? ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান। ভারতে নতুন ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির ফলে ভারতে চিরাচরিত ও ঐতিহ্যগত অর্থনৈতিক সম্পর্কের অবসান ঘটে। মুঘল আমলে জমিদার জমির মালিক ছিলেন না, রাজস্ব আদায়কারী ছিলেন, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার জমির মালিক হন আর কৃষকরা ভাড়াটে প্রজায় পরিণত হয়। কৃষকদের দুর্দশা বৃদ্ধি। ইংরেজ আমলে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সবচেয়ে বেশি পরিমাণে রাজস্ব আদায় করা। চিরস্থায়ী বন্দোবস্তের জমিদার ইচ্ছা মতো রাজস্ব আদায় করতেন। রায়তওয়ারি বন্দোবস্তের রাজস্বের হার ছিল 45 থেকে 55%। মহাজনদের প্রভাব বৃদ্ধি। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় ইংরেজ সরকার উৎপাদিত ফসলের পরিবর্তে নগদ অর্থ রাজস্ব আদায়ের নিয়ম চালু করে। প্রাকৃতিক কারণে ফসল না হলেও কৃষকদের রাজস্ব মেটাতে হতো। এই ব্যবস্থায় কৃষকদের ঋণ দেওয়ার জন্য মহাজন শ্রেণীর উদ্ভব হয় এবং তাদের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব। ইংরেজরা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন ধরনের রাজস্ব আদায়কারী নিযুক্ত করেছিলেন। সরকার ও কৃষকের মধ্যে অনেক মধ্যস্বত্বভোগী ও উপস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এরাই ছিল ধনী, পাশ্চাত্য ও ভাবধারায় দীক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। পরে কি বলা যায় দেখো, ঔপনিবেশিক শাসনাধীন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শোষণমূলক ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি একদিকে যেমন মানুষের মধ্যে সামাজিক ব্যবধান সৃষ্টি করেছিল, তেমনি অন্যদিকে সমাজ ব্যবস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতার বাতাবরণ তৈরি হয়েছিল। এটি এর অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে 1857 বিদ্রোহে জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে 1857 বিদ্রোহে জমিদার ও কৃষকদের অসন্তোষ যে মিশেছিল সেই মন্তব্যটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো এটির অ্যান্সারটা আমরা এখান থেকে বলতে পারি যে 1857 বিদ্রোহে জমিদার ও কৃষকদের অসন্তোষ মিশেছিল ব্যাখ্যা। বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে 1857 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের প্রথম শুরু করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা। তবে এই বিদ্রোহের অন্যতম কারণ ছিল জমিদার ও কৃষকদের মিলিত অসন্তোষ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের অনেক আগে থেকেই বিভিন্ন কারণে জমিদাররা ব্রিটিশ সরকারের উপর ক্ষুব্ধ ছিল। জমিদারদের ক্ষমতা হ্রাস। 1 নম্বর পয়েন্টে কী আছে দেখো, জমিদারদের ক্ষমতা হ্রাস। ব্রিটিশ সরকার জমিদারদের হাত থেকে বিচার বিভাগীয় ও পুলিশি ক্ষমতা কেড়ে নেয়, ফলে জমিদারদের ক্ষমতা যথেষ্ট হ্রাস পায়। পরের পয়েন্টটি কী আছে দেখো, সূর্যাস্ত আইন। সরকার জমিদারদের ওপর বেশি হারে রাজস্ব ধার্য করেছিল। আবার সূর্যাস্ত আইন অনুসারে জমিদারদের বছরের নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে সরকারি কোষাগারে নির্দিষ্ট রাজস্ব জমা দিতে হতো। জমা দিতে না পারলে জমিদারি হাতছাড়া হয়ে যেত। এই আইনের ফলে অনেক জমিদার জমিদারিচ্যুত হয়েছিল। পরে যে পয়েন্টটি আছে দেখো, কৃষকদের অসন্তোষ। আগের যে পয়েন্টটি গেল সেটি হচ্ছে জমিদারদের অসন্তোষ। এবারে যেটা আসবে সেটা হচ্ছে কৃষকদের অসন্তোষের যে কারণগুলি আছে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পূর্বে ভারতে কৃষকরা বিভিন্ন কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিল। মধ্যস্বত্বভোগী শ্রেণীর শোষণ। ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থায় জমিদার ও কৃষকদের মধ্যে প্রায় 4-5 জন মধ্যস্বত্বভোগী আবির্ভাব হয়। তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা, ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। জমিতে কৃষকের মালিকানার অবসান।
ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থায় জমিদারদের মালিকানা স্বীকৃত হলেও জমির উপর কৃষকদের কোনো মালিকানা সত্ত্ব ছিল না, ফলে কৃষকরা যখন তখন জমি থেকে উৎখাত হয়ে যেত। অত্যধিক হারে রাজস্ব আদায়। ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থায় সরকার কৃষকের কাছ থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি বন্দোবস্ত সব ক্ষেত্রেই রাজস্বের হার ছিল অত্যন্ত চড়া। ফলে সরকারি রাজস্ব মেটাতে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি। তো দেখো, এর অ্যান্সার হিসেবে তোমরা এটা লিখতে পারো, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। তবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটি সারা জাগালেও তা প্রকৃত গণ আন্দোলন হয়ে উঠতে পারেনি। প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত না হওয়ার কারণগুলি হলো শিক্ষিত শ্রেণীর আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন বড় শহর বা মফস্বলের শিক্ষিত মানুষ, ফলে তারা গ্রামের সাধারণ মানুষের আন্দোলনে সামিল করতে পারেনি, অর্থাৎ গ্রামের যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে আন্দোলনে সামিল করতে পারেনি। জনগণের উপযোগী কর্মসূচির অভাব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাধারণ জনগণের উপযোগী কোনো কর্মসূচি নেওয়া হয়নি। আন্দোলনের নেতৃত্ববৃন্দ সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে অধিকাংশ জনগণের উপযোগী কর্মসূচি গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল। স্বদেশী কর্মসূচির দুর্বলতা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারীরা বয়কট ও স্বদেশী কর্মসূচি গ্রহণ করেছিলেন, কিন্তু এই স্বদেশী কর্মসূচি বিশেষ ফলপ্রসূ হয়নি, কারণ আন্দোলনকারীরা স্বদেশী জিনিস ব্যবহার করার জন্য সাধারণ মানুষের উপর জোর জুলুম করত। স্বদেশী দ্রব্যের দাম ছিল বিদেশি দ্রব্যের তুলনায় অনেক বেশি, যা কেনার মতো ক্ষমতা গ্রামের দারিদ্র মানুষের ছিল না। স্বদেশী দ্রব্যের যোগানও প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। অনেক কম ছিল। স্বদেশী দ্রব্যের যোগান প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। তারপরে কি বলছে দেখো, শ্রমিক ও কৃষক শ্রেণীর যোগদানের অভাব। স্বদেশী নেতৃত্ব কখনো শ্রমিক ও ধর্মঘটের আয়োজন করলেও তার থেকে হিন্দুস্তানি ও বাগিচা শ্রমিকরা বাদ থাকত। ফলে স্বদেশী নেতৃত্ববৃন্দ দরিদ্র কৃষক ও শ্রমিক সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশকে আন্দোলনে সামিল করতে পারেনি। পরে যে পয়েন্টটি আছে দেখো, আন্দোলনে হিন্দু ও ধর্মীয় প্রতীক ব্যবহার। অনেক চরমপন্থী নেতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ধর্মীয় প্রতীক ও দেবদেবীর উপাখ্যান ব্যবহার করতে থাকেন। এর ফলে অধিকাংশ মুসলমান ও বৈষ্ণব কৃষকরা এই আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারেনি। এটাই এর অ্যান্সার।